সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন লাইভ ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমাদের একাদশ শ্রেণীর যে ক্লাস, তাতে আমরা আলোচনা করব সংস্কৃত ব্যাকরণের নত্যবিধান এবং সত্যবিধান। তো প্রথমেই আমরা নত্যবিধান নিয়ে একটু আলোচনা করি। আমাদের বাংলা তথা সংস্কৃত ভাষায় দুটি ন রয়েছে, একটি হলো মূর্ধন্য এবং আরেকটি হলো দন্তন্য। তো দুটি ন থাকার কারণেই স্বভাবতই আমাদের এই বানানের ক্ষেত্রে কোনটি দন্তন্য হবে অথবা মূর্ধন্য হবে তা নিয়ে আমরা বিভ্রাটে পড়ে যাই। এই বিভ্রান্তি দূর করার জন্যই মূলত আবিষ্কৃত হয়েছে নত্যবিধান। তা আমরা একটু দেখে আসি যে নত্যবিধান আমরা কাকে বলবো। সংজ্ঞায় বলা আছে যে বিধান অনুসারে দন্তন্য মূর্ধন্য হয় তাকে নত্যবিধান বলে, অর্থাৎ দন্তন্যটা মূর্ধন্যতে পরিণত হয়ে যাবে। তাহলে আমরা যদি মূর্ধন্যের ব্যবহার শিখতে পারি তাহলে আমরা দন্তন্যের ব্যবহার আমরা স্বভাবতই শিখতে পারবো, অর্থাৎ একটি শিখলে অপরটি আর আমাদের শেখার প্রয়োজন হবে না। যাই হোক, এখন আমরা দেখব যে নত্যবিধানের কি কি নিয়ম রয়েছে। প্রথমেই যে নিয়মটি রয়েছে সেটি হলো রি র, এর আবার দুইটি ভাগ আছে, রেপ এবং রফলা ও স। এই তিন বর্ণের পরে দন্তন্য থাকলে তা মূর্ধন্য হয়। যেমন এখানে রি, তৃণ, ঋণম, রি এর পরে মূর্ধন্য হয়েছে, এখানে রি এর পরে মূর্ধন্য হয়েছে। তার মানে রি থাকলেই সেখানে পরবর্তী নটা মূর্ধন্য হবে। তারপরে আছে কি পূর্ণ, স্বর্ণ, বর্ণনা ইত্যাদি। এখানে আছে রয়ের বিকল্প যে রেপ, র বা রেপ একই কথা। রয়ের দুইটি ভাগ আছে, একটি হলো রেপ আর একটি হলো রফলা। তাই পূর্ণ, এখানে র রয়েছে, রয়ের পরে মূর্ধন্য। স্বর্ণ, রয়ের পরে মূর্ধন্য। বর্ণনা, রয়ের পরে মূর্ধন্য। ব্রণ, ব্রণ মানে এখানে কি রয়েছে, রয়ের রফলা, তাহলে এখানেও র রয়েছে, রয়ের পরে মূর্ধন্য হয়েছে। তারপরে কি বলেছে, মূর্ধন্য স, অর্থাৎ এই যে তিনটে স আছে তার শেষেরটা মূর্ধন্য সর পরেও কিন্তু মূর্ধন্য হবে। যেমন উষ্ণ, তৃষ্ণা, কৃষ্ণ, বিষ্ণু ইত্যাদি। তাহলে আমরা প্রথম নিয়মটি এতক্ষণে শিখে ফেললাম। নিয়মটি আমি আরেকবার আলোচনা করছি। সেটা হলো রি র স, এই তিন বর্ণের পর সংস্কৃত শব্দের সবসময় মূর্ধন্য হয়। উদাহরণ আমরা আলোচনা করলাম। এবারে আমরা যাব নত্যবিধানের দ্বিতীয় নিয়ম। রি র স, এই তিনটি বর্ণের পরে যদি স্বরবর্ণ থাকে কিংবা ক বর্গের কোনো বর্ণ থাকে কিংবা প বর্গের বর্ণ থাকে অথবা জ ব হ কিংবা অনুস্বার থাকে তাহলে দন্তন্য মূর্ধন্য হবে। তাহলে আগের নিয়মটা আমরা শিখেছিলাম রি র স্বর পরে সরাসরি মূর্ধন্য হয়। আর এখানে বলা হচ্ছে কি যে রি র স্বর পরে যদি স্বরবর্ণও থাকে তারপরেও দন্তন্য থাকলে সেটা মূর্ধন্য হবে। যেমন কারণম বা কারণ যেটাকে আমরা বলি, এখানে এই যে র এর পরে র যোগ অ, মানে এটা স্বরবর্ণ। এই স্বরবর্ণ থাকার পরেও এই র এর পরে মূর্ধন্য হচ্ছে। ওইরকম আছে যেমন অন্বেষণম,
অন্বেষণ। এখানেও কিন্তু এই মূর্ধন্য ষ পরে অ আছে, মূর্ধন্য ষ যোগ অ, তার মানে এটা স্বরবর্ণ। তারপর আছে ত্রাণ, প্রাণ। এখানে কি আছে, র এর পরে আকার আছে, র যোগ আকার, ত্রা, তার মানে স্বরবর্ণ। ওরকম প্রাণেও র এর পরে আকার আছে, মানে স্বরবর্ণ আছে। তাহলে আমরা র এর পরে যদি স্বরবর্ণ থাকে তারপরেও দন্তন্য মূর্ধন্য হবে। ওরকম দর্পেণ, মানে দর্পণ দ্বারা। এখানে কি রয়েছে, র এর পরে প বর্গের বর্ণ রয়েছে, প। তার দয়ের পরে মানে রেপের পরে, র এর পরে বা রেপের পরে প বর্গের বর্ণ প রয়েছে, তারপরে কিন্তু মূর্ধন্য হয়েছে। ওরকম অর্কেন, এইভাবে বলা হয়েছে যে রি স এর পরে যদি স্বরবর্ণ থাকে কিংবা ক বর্গের বর্ণ থাকে বা প বর্গের জ ব হ কিংবা অনুস্বার ব্যবধান থাকলেও দন্তন্য মূর্ধন্য হবে। এটা গেল 2 নম্বর নিয়ম। এবার আমরা আসি 3 নম্বর নিয়মে। 3 নম্বর নিয়ম অতটা জটিল নয়, একটু সহজ প্রকৃতির। সেটা বলা হচ্ছে কি যে অগ্র কিংবা গ্রাম, এই শব্দটার পরে যদি নি শব্দ থাকে, নি মানে এসে নিয়ে যাওয়া, তাহলে এই নিয়ের দন্তন্য মূর্ধন্য হয়। যেমন অগ্র যোগ নি, তাতে হবে কি অগ্রণী। গ্রাম যোগ নি সমান গ্রামণী। নি কথার অর্থ হচ্ছে নিয়ে যাওয়া। এই নি বানানটা ছিল দন্তন্য দিয়ে, কিন্তু যখনই অগ্রের সাথে যোগ হয়ে গেল সেটা হয়ে গেল মূর্ধন্য। ওরকম গ্রামের সাথে যখনই নি যোগ হয়ে গেল সেই দন্তন্যটা হয়ে গেল মূর্ধন্য। তাহলে অগ্র এবং গ্রাম শব্দের পরে যদি নি থাকে তাহলে সেই নিটা হয়ে যাবে, নিয়ের নটা হয়ে যাবে মূর্ধন্য। উদাহরণ অগ্রণী, গ্রামণী ইত্যাদি। এরপরে আমরা আসবো 4 নম্বর নিয়ম। প্র, পরা, অপর, এই 3টি শব্দের পরে যদি অন্য শব্দ থাকে, অন্য শব্দের অর্থ হচ্ছে দিন। প্র, পরা, অপর, এই 3টি শব্দের পরে যদি অন্য শব্দ থাকে, অন্য মানে অর্থ দিন, তাহলে অন্যের এই দন্তন্যটা মূর্ধন্য হবে। তাই অন্যের দন্তন্য আমরা লিখেছিলাম পিছন দিকে ন, কিন্তু মূর্ধন্যটা হবে নিচের দিকে। উদাহরণে ক্লিয়ার হবে, যেমন প্র যোগ অন্য হবে কি প্রাণ, কিন্তু এই নটা হয়ে যাবে নিচে। তারপর আছে কি পরা যোগ অন্য হবে কি পরাহ্ন, নিচে হয়ে যাবে। তারপরে কি আছে অপর যোগ অন্য, এটা হয়ে যাবে কি অপরাহ্ন, এই নিচের দিকে। এমনি অন্যতে ছিল পিছনের দিকে, মানে পিঠের দিকে, আর এবারে মূর্ধন্যটা হয়ে যাবে নিচের দিকে। তাহলে এমনি অন্য বানানো এরকম, কিন্তু যখনই তুমি অপরাহ্ন লিখবা বা পরাহ্ন বা অপরাহ্ন লিখবা বা পূর্ব, এখানে একটা শব্দ রয়ে গেছে প্র, পরা, পূর্ব, এখানে আরো একটা রয়ে গেছে পূর্ব। তাহলে পূর্ব যোগ অন্য সমান পূর্বাহ্ন। পূর্বাহ্ন মানে হচ্ছে দিনের প্রথম ভাগ, আর অপরাহ্ন হচ্ছে দিনের শেষ ভাগ, মানে বিকালবেলা। তাহলে আমরা এই বানানগুলো খেয়াল রাখবো যে অপরাহ্ন এবং পূর্বাহ্ন বানানে কিন্তু মূর্ধন্য হবে।
কিন্তু মধ্যাহ্ন বর্ণে কিন্তু দন্তন্য। মধ্যাহ্ন বর্ণটা যদি আমরা লিখি সেটা লাগবে এইভাবে, ম ধান মানে দুপুরবেলা, সেটা কিন্তু এই নটা থাকবে এইভাবে পিঠের দিকে মধ্যাহ্ন, কিন্তু এই পূর্বাহ্ন বা অপরাহ্নের নটা থাকবে নিচের দিকে দন্তন্য। তাহলে আমাদের এই নিয়মটা আশা করি তোমরা বুঝতে পেরেছ যে পূর্ব অপর শব্দের পর যদি অন্য শব্দ থাকে তাহলে অন্য শব্দের দন্তন্যটা হয়ে যাবে মূর্ধন্য। পাঁচ নম্বর নিয়মে বলা হচ্ছে কি, পর, পার, উত্তর, চন্দ্র, চান্দ্র, রাম, নার, এই শব্দগুলোর পরে যদি অয়ন শব্দ থাকে, অয়ন, তাহলে এই অয়ন শব্দের দন্তন্যটা মূর্ধন্য হয়ে যাবে। অয়ন শব্দের দন্তন্যটা মূর্ধন্য হয়। যেমন পর যোগ অয়ন সমান হবে কি পরায়ণ, কিন্তু এটা নটা হবে মূর্ধন্য। আগে অয়নে ছিল দন্তন্য, কিন্তু যখনই পরায়ণ লিখবা তখন সেটা হয়ে যাবে মূর্ধন্য। ওরকম পারায়ণ, উত্তরায়ণ, চন্দ্রায়ণ, রামায়ণ, রাম যোগ অয়ন সমান রামায়ণ। অয়নে কিন্তু দন্তন্য, যখনই রামায়ণ লিখবা তখন হয়ে যাবে মূর্ধন্য। ওরকম নার যোগ অয়ন সমান নারায়ণ। ওরকম চন্দ্র বা চান্দ্র যোগ অয়ন সমান চন্দ্রায়ণ। চন্দ্রায়ণ মানে প্রায়শ্চিত্ত, চন্দ্র যোগ অয়ন চন্দ্রায়ণ। এইভাবে পরা, উত্তর, চন্দ্র, চান্দ্র, নর, নার, রাম এই শব্দগুলোর পরে যদি অয়ন শব্দ থাকে তাহলে অয়ন শব্দের দন্তন্য মূর্ধন্য হয়। এরপর 6 নম্বর নিয়ম, ট বর্গ যুক্ত বর্ণে দন্তন্য মূর্ধন্য হয়। যেমন কণ্টক মানে কাটা, তারপরে কণ্ঠ, কাণ্ড, পাষণ্ড ইত্যাদি। অর্থাৎ যুক্ত বর্ণ নটা যদি যুক্ত অবস্থায় থাকে ট বর্গের সাথে, ট বর্গের মধ্যে বর্ণ কি আছে, ট, ঠ, ড, ঢ, এই চারটি বর্ণের সাথে যদি ন থাকে যুক্ত অবস্থায় তাহলে সেই যুক্ত বর্ণে হবে মূর্ধন্য। যেমন কণ্টক, কণ্ঠ, কাণ্ড ইত্যাদি। এটা হলো 6 নম্বর নিয়ম। মোটামুটি এই 6টাই হলো। আর একটা নিয়ম আছে, আর একটা গুরুত্বপূর্ণ নিয়ম আছে 7 নম্বর পর্যন্ত। আমরা দেখব 7 নম্বর নিয়মে কি আছে। পুরো, পরা, নির, পরি এই চারটি উপসর্গের পরে পরা, নির, পরি বা পরিনির যাই বলো, এই চারটি কি উপসর্গ, এর উপসর্গের পর যদি নম, নদ, নস, তারপরে নি, অন প্রভৃতি
ধাতু থাকে তাহলে দন্তন্য মূর্ধন্য হয়। যেমন প্র একটা উপসর্গ, প্র যোগ নম, তাহলে এটা কি হবে? প্রণাম। এখানে নমে হবে কিন্তু দন্তন্য। প্র যোগ নম, যখনই প্রণাম হয়ে যাবে সেটা মূর্ধন্য হয়ে যাবে। এরকম পরিণাম, পরিযোগ নাম, পরিণাম। তারপরে প্রণয়, নির্ণয়, ইত্যাদি। তাহলে এই নিয়মটা বলা হচ্ছে কি যে প্র, পরা, নির, পরি এই চারটা উপসর্গের পরে যদি নদ, নম, নস, নি, অন প্রভৃতি ধাতু থাকে তাহলে সেই ধাতুর দন্তন্যগুলো মূর্ধন্য হয়ে যাবে। উদাহরণ যেমন প্রণাম, পরিণাম, প্রণয়, নির্ণয় ইত্যাদি। আর একটি বিশেষ নিয়ম আছে নত্যবিধানের, সেটাকে আমরা নিয়ম বলবো না, সেটাকে আমরা কিছুটা অনিয়মই বলবো। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে মানে কতকগুলো শব্দে নিত্য, নিত্য কথা হচ্ছে সবসময় বা সর্বদা, সর্বদা মূর্ধন্য হয়, অর্থাৎ এটা কোনো নিয়ম নাই। এই শব্দগুলো কেন মূর্ধন্য হলো তার সঠিক কারণ বৈয়াকরণরা তারা আবিষ্কার করতে পারেন নাই, যার জন্য এটাকে বলে দিয়েছেন যে এখানে সবসময় মূর্ধন্য হবে, কোনো নিয়মের ভিতরে এগুলো পড়বে না। সেই শব্দগুলো একটু তোমাদের মুখস্থ রাখতে হবে, যেমন অনু, তারপরে আছে বেনু, রেণু। এভাবে যদি একটু তোমরা পড়ো, অনু, বেনু, রেণু। বিনা, বাণী, পানি, বিনা, বাণী, পানি। ও বিনাটা বয় দীর্ঘিকার হবে, বিনা মানে বাদ্যযন্ত্র, বিনা, বাণী, পানি। ফণি, লবণ, লাবণ্য। লবণ, লবণে আমরা মূর্ধন্য ব্যবহার করব, আর লবণ থেকে যে লাবণ্য শব্দের উৎপত্তি সেখানে আমরা মূর্ধন্য ব্যবহার করব, লবণ, লাবণ্য। কল্যাণ, বান, কল্যাণ, বান। তারপরে আছে শান, নিপুণ, শান, নিপুণ। পণ, কণা, পণ, কণা। কণিকা, কণিকা কণা একই জিনিস। গণ, বণিক, বাণিজ্য, গৌণ। অর্থাৎ এই শব্দগুলো ইত্যাদি। যদি প্রশ্ন করা হয় যে এখানে কেন মূর্ধন্য বসলো, তখন এর উত্তর হবে এখানে স্বভাবতই মূর্ধন্য হয়, এটার জন্য কোনো বিশেষ নিয়ম নেই। এখানে লিখতে হবে যে এটা নিত্য বা সর্বদাই মূর্ধন্য হয়। তাই আমরা দেখলাম যে মোটামুটি 7টি নিয়ম নত্যবিধানের জন্য প্রযোজ্য। আর শেষের যে নিয়মটি আছে এটাকে বলা হচ্ছে যে অনিয়ম বা নিত্য। এইভাবে আমরা যদি মূর্ধন্যের ব্যবহার আয়ত্ত করতে পারি তাহলে স্বভাবতই দন্তন্যের ব্যবহার আমরা জেনে ফেলব। অর্থাৎ আমাকে যদি প্রশ্ন করা হয় যে আমি কি কি খাই, তাহলে আমি বললাম যে আমি এগুলো খাই, মাছ খাই, ভাত খাই, হ্যাঁ, আমি একটা লিস্ট দিলাম কি কি খাই, তাহলে এখান থেকে বোঝা যাবে যে আমি কি কি খাই না। তো এরকম আমরা যখন মূর্ধন্যের ব্যবহার শিখে ফেলবো, স্বভাবতই আমরা দন্তন্যের ব্যবহার এখান থেকে বলতে পারবো। তাহলে এখানে আমাদের মূর্ধন্য এবং দন্তন্য ব্যবহারজনিত যে প্রমাদ
সেটি আমাদের দূর হবে আশা করছি। আমরা যদি মূর্ধন্যের ব্যবহার শিখতে পারি তাহলে কোন বানানে মূর্ধন্য হবে এবং কোন বানানে দন্তন্য হবে আমরা অনায়াসে এটা লিখতে পারবো। তো এখন নত্যবিধানের নিয়ম মোটামুটি শেষ। এখন যে বিধানটি আছে সেটিও এরকম আরেকটি সমস্যা, সেটা হলো সত্যবিধান। আমরা জানি আমাদের বাংলা তথা সংস্কৃত ভাষায় 3টি স্বর রয়েছে, ন দুটো কিন্তু স 3টা। অনেক সময় আমরা বিভ্রান্তিতে পড়ে যাই যে এখানে কোন স্বরের ব্যবহার হবে। সেইটা নিরসন কল্পে এই সত্যবিধানের মানে আবিষ্কার হয়েছে। তাহলে যে বিধান অনুসারে দন্তস্ব মূর্ধন্য স হয় তাকে সত্য বিধান বলে। তাহলে এখানে কিন্তু আমরা দুটি স, তালব্য স্বর কোনো ব্যবহার আমরা দেখতে পাচ্ছি না। আমরা একটি স এখান থেকে বাদ দেওয়া হয়েছে। মূলত দন্তস্ব এবং মূর্ধন্য স-এর যে বিভ্রান্তি সেইটা দূর করার জন্য এই সত্যবিধানের বিধানাবলী আবিষ্কার করা হয়েছে, বা এই বিধানাবলী আমাদের জন্য প্রযোজ্য। তাহলে যে বিধান অনুসারে দন্তস্ব মূর্ধন্য স পরিণত হয় তাকে সত্যবিধান বলে। এখন আমরা দু একটা উদাহরণ দেই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে সত্যবিধানের বিধানসমূহ বা নিয়মসমূহ। এক নাম্বার, অ আ ভিন্ন স্বরবর্ণ, অর্থাৎ স্বরবর্ণ যতগুলো আছে তার মধ্যে অ এবং আ এইটা থাকতে পারবে না। এইটা ছাড়া যে অন্যান্য স্বরবর্ণ আছে যেমন এ, ই, উ, এইগুলোর পরে দন্তস্ব মূর্ধন্য স হয়। যেমন নদীসু, অর্থাৎ এখানে কি হয়েছে নদী, নদীতে আমাদের দীর্ঘই আছে অর্থাৎ অ ভিন্ন স্বরবর্ণ, এরপরে সু, এরপরে এখানে দেব দন্তস্ব, কিন্তু যখন এতে যুক্ত হয়ে যাবে তখন হয়ে যাবে মূর্ধন্য স। তাহলে নদীতে দীর্ঘই আছে মানে অভিন্ন স্বরবর্ণ, এই জন্য এটা হয়েছে। ওরকম নরেশু, এখানে কি আছে একার, তাহলে অভিন্ন স্বরবর্ণ আছে। হ্যাঁ, তাহলে এগুলো হলো অভিন্ন স্বরবর্ণের পরে দন্তস্ব মূর্ধন্য স হয়। 2 নম্বর নিয়ম, সু, বি, নির, এগুলো কি উপসর্গ দূর। এই 4টি উপসর্গের পরে সম শব্দ থাকলে, সম একটা শব্দ, সম শব্দ থাকলে দন্তস্ব মূর্ধন্য স হয়। যেমন সুযোগ সম, কি হবে সুসম। তাহলে এই সমটা ছিল কিন্তু দন্তস্ব, যখনই সুষম লিখবো তখন মূর্ধন্য স হয়ে যাবে। ওইরকম বিষম, বিযোগ সম, ওরকম নিঃসম, দূরসম ইত্যাদি। তাহলে সুবিনির দূর, এই 4টা উপসর্গের পরে যদি সমশব্দ থাকে তাহলে সমশব্দের দন্তস্বটা মূর্ধন্য স হয়।
3 নম্বর নিয়ম, যদি এবং গবি শব্দের পর যদি স্থির থাকে, যদি মানে যুদ্ধক্ষেত্রে, যদি গবি শব্দের পরে স্থির থাকলে দন্তস্ব মূর্ধন্য ষ হয়। যেমন যদি যোগ স্থির, তাতে কি হবে? যদি যোগ স্থির সমান যুধিষ্ঠির, যুদ্ধে যিনি স্থির থাকেন, কিন্তু এই যুধিষ্ঠিরে কিন্তু মূর্ধন্য ষ হয়ে যাবে। ওরকম গবি যোগ স্থির, গবিষ্ঠির। আমরা উদাহরণটা লিখলাম না। এরপর আসি 4 নম্বর নিয়ম, নিয়মে বলা হচ্ছে কি যে শ্বাস ধাতু, শ্বাস মানে হচ্ছে শাসন করা, শ্বাস ধাতু যদি শীষ ধাতু হয় তাহলে দন্তস্ব মূর্ধন্য ষ হয় বা হবে। যেমন শিষ্য, অর্থাৎ যাকে শাসন করা যায় তাকে বলা হচ্ছে শিষ্য, কিন্তু এই শ্বাস ধাতুটা শীষ হয়ে গেল, এই জন্য এই দন্তস্বটা মূর্ধন্য ষ হয়ে গেল। এরকম শিষ্ট, উষিত ইত্যাদি। 5 নম্বর এবং সর্বশেষ নিয়ম, যেখানে বলা হচ্ছে কি অগ্নি, অগ্নি শব্দের পরে যদি স্তম থাকে, স্তম, তাহলে দন্তস্ব মূর্ধন্য ষ হয়। যেমন অগ্নি যোগ স্তম, অগ্নিষ্টম, অগ্নি যোগ স্তম হবে কি অগ্নিষ্টম, ওরকম অগ্নিষ্টুত ইত্যাদি। আর নত্যবিধানে যেরকম ছিল যে কতগুলো শব্দে নিত্য মূর্ধন্য হয়, এরকম এখানেও আছে কতগুলো শব্দে নিত্য মূর্ধন্য ষ হয়। এটার জন্য কোনো নিয়ম নাই, এটা তো আমাদের পরে আয়ত্ত করতে হবে। কতগুলো শব্দে নিত্য মূর্ধন্য ষ হয়, যেমন আমি কিছু লিখে দিচ্ছি, যেমন ভাষা, বিশেষ্য, তারপরে পাষাণ, তারপরে আছে পুষ্প, তারপর আছে বিষ, তারপরে আছে পৌষ, পৌষ মাস, আষাঢ়, আষাঢ় মাস, আষাঢ়। এটা কিন্তু কেন মূর্ধন্য ষ হলো তার কোনো কারণ নাই। তারপর আছে ভেষজ, এরপর আছে আমিষ, মহিষ, ভবিষ্যৎ, ভূষণ, ভূষণ মানে কাপড় চোপড় বা পরিধেয়, তাকে বলা হচ্ছে ভূষণ, অলঙ্কার আদি। বৃষ, ঔষধ, ঔষধি, শেষ ইত্যাদি। তাহলে এরকম কিছু শব্দে যেখানে দেখবা যে কোনো নিয়ম প্রযোজ্য নয়, সেই শব্দগুলোতে সর্বদাই বা নিত্য মূর্ধন্য ষ ব্যবহৃত হয়। তো শিক্ষার্থীবৃন্দ,
আমরা এতক্ষণ নত্ব এবং সত্যবিধান দুটো নিয়ে আলোচনা করলাম। তোমরা এবার তোমাদের যে পাঠ্য বইটি আছে এখান থেকে একটু দেখে নিবা, তাহলে এখান থেকে তোমাদের যে প্রশ্নগুলো আসে পরীক্ষায় সেগুলো তোমরা উত্তর দিতে সক্ষম হবা। তো এতক্ষণ তোমরা ক্লাসে অংশগ্রহণ করেছো, এর জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। এই আপৎকালীন সময় তোমাদের এই কষ্টটুকু করতেই হবে। তো তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। ধন্যবাদ।